শেখ হাসিনা কি প্রফেট? কেন তার বা আওয়ামী লীগের সমালোচনা করা যাবে না? এবং সর্বশেষ জানাবো, যুক্তরাষ্ট্রে কমেছে রপ্তানি, কি পরিণতির দিকে বাংলাদেশের পোশাক শিল্প? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শেখ হাসিনা কি প্রফেট? কেন তার বা আওয়ামী লীগের সমালোচনা করা যাবে না? রিপোর্টার্স উইদাউট বর্ডার্স গণমাধ্যমে স্বাধীনতা শিকারীদের তালিকা প্রকাশ করেছে। এতে বিশ্বের 37 জন রাষ্ট্র বা সরকার প্রধানের নাম রয়েছে যারা গণমাধ্যমের স্বাধীনতায় কঠোর হস্তক্ষেপ করেছেন। তালিকায় 2 নারী নেত্রীর নাম রয়েছে। এদের একজন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিস্থিতি বিবেচনা করলে কেউ সরকারের সমালোচনা করলেই তাকে স্বাধীনতার বিপক্ষে শক্তি হিসেবে তকমা দেয়া হয়। গঠনমূলক সমালোচনা সহ্য করা কঠিন হয়ে পড়েছে ক্ষমতাসীনদের পক্ষে। সেই সমালোচনা যে পক্ষ থেকে আসুক না কেন তা দমন করা হচ্ছে কঠিন হাতে, হোক সে বিরোধী পক্ষ বা শিক্ষার্থী, সাংবাদিক বা সাধারণ নাগরিক। নির্বাচন যত ঘনিয়ে আসছে বাংলাদেশে বিরোধীরা ততই দমন নির্যাতনের শিকার হচ্ছেন, সংকুচিত হচ্ছে মত প্রকাশের স্বাধীনতাও। আর এই পরিস্থিতিতে ঘি ঢেলে শেখ হাসিনার বিরুদ্ধে অপপ্রচার, ষড়যন্ত্র করে ও কুরুচিপূর্ণ বক্তব্য দিলে জনগণকে সঙ্গে নিয়ে তাদের দাঁত ভাঙা জবাব দেয়া হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক SM কামাল হোসেন। গতকাল রোববার পাবনার ভেড়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। SM কামাল হোসেন বলেন, 1975 এর খনিরা আবার গর্জে উঠবে, সেই স্লোগান যদি বিএনপির মধ্যে দেয় আর সমাবেশ শান্তিপূর্ণভাবে সমাপ্ত হলে তার জন্য তো ধন্যবাদ দেওয়া উচিত। আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে, আমাদের জায়গায় বিএনপি থাকলে কি করতেন? তিনি বলেন, বিএনপি যদি এই ধরনের বক্তব্য আবার কোনো সমাবেশে রাখে তাহলে জনগণই তাদের সমাবেশ বন্ধ করে দেবে। যারা শেখ হাসিনার বিরুদ্ধে অপপ্রচার করে, ষড়যন্ত্র করে ও কুরুচিপূর্ণ বক্তব্য দেয়, জনগণকে সাথে নিয়ে তাদের দাঁত ভাঙা জবাব দেয়া হবে। তত্ত্বাবধায়ক সরকার বিএনপি করেনি উল্লেখ করে আওয়ামী লীগের এই সাংগঠনিক সম্পাদক বলেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবি মুখে যখন শেখ হাসিনার নেতৃত্বে রাজনৈতিক দলগুলো আন্দোলন করেছেন তখন বেগম খালেদা জিয়া বলেছিল, শিশু আর পাগল ছাড়া কেউ নিরপেক্ষ লোক না। তারপরে খালেদা জিয়া নির্বাচন করেন, সেই নির্বাচনে জনগণ ভোট কেন্দ্রে যায়নি। তারপরেও দেখলাম ঢাকায় 2 এমপি 1 লক্ষ করে ভোট পেয়েছিল। তখন খালেদা জিয়া শপথ নিয়ে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করেছিলেন, কিন্তু জনগণ বলেছিল এই নির্বাচন মানি না। তিনি বলেন, আজকে 75 এর খনি এবং 21 আগস্টের গ্রেনেড হামলার প্রধান আসামি তারেক জিয়ার প্রতিনিধিরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, অপপ্রচার করছে। তবে মনে রাখা উচিত, কেউ সমালোচনার ঊর্ধ্বে নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও নয়। আসলে স্বাধীনতার সপক্ষে বা বিপক্ষে শক্তি আখ্যা দিয়ে সব মানুষকে বিচার করা যেমন যায় না, তেমনি আওয়ামী লীগ বা বিএনপি জামায়াত দিয়েও সবাইকে বিবেচনা করা সম্ভব নয়। বাংলাদেশের অনেক মানুষ কোনো রাজনৈতিক পরিচয় বহন করেন না, তারা যে কোনো ইস্যুতে স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করার চেষ্টা করেন। আর সরকারের কোনো কর্মকাণ্ডের সমালোচনা করলেই কেউ স্বাধীনতার বিপক্ষের শক্তি বা বিরোধী দলের প্রতিনিধি হয়ে যান না, বরং সাধারণ মানুষকে রাজনৈতিক পরিচয়ে পরিচিত করার চেয়ে তাদের মতামতকে গুরুত্ব দেওয়ায় সমৃদ্ধির দিকে নিয়ে যাবে আমাদের। তবে সমালোচনার বিরুদ্ধে সবসময়ই কঠোর অবস্থান নিয়েছে আওয়ামী লীগ। বাংলাদেশে যখন করোনা ভাইরাসের বিস্তার শুরু হয় তখন থেকেই গুজব ছড়ানোর অভিযোগে 50 জনের বেশি ব্যক্তিকে আটক করে র্যাব ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ তালিকায় সর্বশেষ যোগ হয় কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর ও লেখক মুশতাক আহমেদ, যেখানে পুলিশি নির্যাতনে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর অভিযোগ ওঠে। এই ক্ষেত্রে বিশ্লেষকরা মনে করেন, বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলার ক্ষেত্রে সরকারের যে অব্যবস্থাপনা রয়েছে সেগুলো নিয়ে কেউ যাতে কথা বলতে না পারে সেজন্য সবার মনে ভয় ধরিয়ে দিতে চায় সরকার। এজন্যই ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা দায়ের করা হচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক কাবেরী গায়েন মনে করেন, সরকারের সহিষ্ণুতার অভাব থেকেই এ ধরনের গ্রেফতার করা হচ্ছে। এদিকে রামপালে প্রস্তাবিত বিদ্যুৎ কেন্দ্রের বিরোধিতা হয়েছে অনেক। বিরোধীদের মধ্যে কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নন এমন সাধারণ মানুষ যেমন আছেন, তেমনই আছেন পরিবেশবিদ,
অ্যাক্টিভিস্ট, এমনকি বাম দলের সমর্থক সহ অনেকে। আবার রামপালে বিদ্যুৎ কেন্দ্রের পক্ষে সোচ্চারদের মধ্যে আছেন ক্ষমতাসীন দলের সক্রিয় সমর্থক সহ রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নন এমন মানুষও। ক্ষমতাসীন দলের সমর্থকরা রামপালে বিদ্যুৎ কেন্দ্রের বিরোধিতাকারীদের ফেলছেন ভারত বিরোধীদের তালিকায়। তাদের যুক্তি হচ্ছে, ভারতের বিরোধিতা করা উদ্দেশ্যে রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের বিরোধিতা করছে অনেকে, অথচ যারা বিরোধিতা করছেন তারা সুনির্দিষ্ট বিভিন্ন কারণ দেখাচ্ছেন, সুনির্দিষ্ট প্রশ্ন করছেন, যেগুলোর সঠিক উত্তর সরকার আনুষ্ঠানিকভাবে দেয়নি। উল্টো সরকারের সমর্থকরা নানাভাবে বিরোধিতাকারীদের দেশের উন্নয়ন বিরোধী আখ্যা দিয়ে জঙ্গিবাদ ইস্যু থেকে মানুষের নজর ঘোরাতে উদ্দেশ্য প্রণোদিতভাবে সুন্দরবনের কাছে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের বিরোধিতা করা হচ্ছে বলে দাবি করেন। 2020 সালে ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অবমাননাকর পোস্ট করায় 15 বছরের এক শিশুকে গ্রেপ্তার করা হয়। ঢাকার উত্তরে ভালুকায় পুলিশ গণমাধ্যমকে জানায়, তারা শিশুটিকে গ্রেপ্তার করেছিল যখন ক্ষমতাসীন দলের স্থানীয় এক রাজনৈতিক নেতা অভিযোগ করে ছেলেটি আমাদের মায়ের মতো নেত্রীকে অপবাদ দিয়েছে। প্রধানমন্ত্রীকে নিয়ে সমালোচনা করায় কাউকে গ্রেপ্তার করা শুধুমাত্র বাক স্বাধীনতার গুরুতর লঙ্ঘন নয়, সর্বশেষ উপায় ছাড়া 18 বছরের নিচে কোনো শিশুকে আটক করা আন্তর্জাতিক মানবাধিকার আইনেরও লঙ্ঘন। তবুও গ্রেফতার করা হয় ওই কিশোরকে। প্রসঙ্গত, ওই একই বছর হিউম্যান রাইটস ওয়াচ তাদের বৈশ্বিক রিপোর্ট 2020-এ বলা হয়, জালিয়াতির অভিযোগ ও রাজনৈতিক বিরোধীদের ওপর নির্যাতনের মাধ্যমে তৃতীয়বারের মতো নির্বাচনে জয়লাভ করে বাংলাদেশের আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার বিরোধী মতের কণ্ঠরোধ করে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্যাতনের জন্য জবাবদিহিতার আওতায় আনতে ব্যর্থ হয়। এরপর ধীরে ধীরে বিরোধীদের মুখ বন্ধ করতে আরো কঠোর থেকে কঠোর অবস্থান নেয় আওয়ামী লীগ। চলতি বছর জানুয়ারিতে আওয়ামী লীগের আওয়ামী শব্দের অর্থ বিকৃত করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে এক তরুণকে 10 বছরের সশ্রম কারাদণ্ড দেয় রাজশাহীর একটি আদালত। একজন আওয়ামী লীগ নেতার করা তথ্য প্রযুক্তি আইনের 57 ধারার এই মামলার রায়ে একই সঙ্গে ওই যুবককে 10 লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরো 1 বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। এই গুরুদণ্ড এবং রাজনৈতিক বিতর্ক সহ সবকিছু আদালতে নিয়ে যাওয়া নিয়ে প্রশ্ন তোলেন সিনিয়র আইনজীবীরা। আইনজীবী মঞ্জিল মোরশেদ বলেন, ব্যক্তির মানহানি হলে আইন অনুযায়ী মানহানি মামলা হয়, কিংবা রাষ্ট্রবিরোধী কাজ করলে রাষ্ট্রদ্রোহ মামলা হতে পারে। কিন্তু আওয়ামী লীগ তো প্রতিষ্ঠান। এই মামলায় আওয়ামী লীগের মানহানি হলে দলটির কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত নিতে পারত, কিন্তু তা হয়নি। তিনি বলেন, কিছু বিষয় আছে যেগুলো রাজনীতি ও সংবিধানের সাথে জড়িত, সেগুলো অনেক সময় আদালতে আসে জাতীয় স্বার্থে, কিন্তু ব্যক্তিগত বা দলীয় প্রচার পাল্টা প্রচার, কুচ্ছা পাল্টা কুচ্ছা, এগুলো তো আদালতে বয়ে আনার যুক্তি নেই। এসব বিষয়ে চেক অ্যান্ড ব্যালেন্স যারা করবেন তাদের শক্তভাবে এগুলো দেখা উচিত। দণ্ডপ্রাপ্ত তরুণের নাম আব্দুল মুকিত ওরফে রাজু। তিনি রাজশাহীর পবা উপজেলার হরিপুর গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে। 2017 সালে মামলাটি করেছিলেন হরিপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি সাইদুর রহমান বাদল। মুকিত হরিপুর ইউনিয়নের ছাত্র শিবিরের সভাপতি বলে দাবি সাইদুর রহমানের। মামলার এজাহারে উল্লেখ করা হয়, 2017 সালের 27 মে আব্দুল মুকিত তার ফেসবুক আইডিতে আওয়ামী লীগকে ব্যঙ্গ করে বাবা ও ছেলের কথোপকথনের ঢঙে একটি কৌতুক পোস্ট করেন। সেখানে তিনি উল্লেখ করেন, আওয়ামী শব্দটি আইয়াম শব্দ থেকে এসেছে, যার অর্থ অন্ধকার, কুসংস্কার, আর লীগ অর্থ দল, অর্থাৎ আওয়ামী লীগ মানে অন্ধকারের দল। সেখানে ইসলাম ও আওয়ামী শব্দটি নিয়ে সাংঘর্ষিক অবস্থানে এনে উস্কানি দেওয়া হয়েছে বলে দাবি বাদীর। মূলত একটি স্বাধীন দেশে মত প্রকাশের স্বাধীনতা থাকবে, এটাই স্বাভাবিক। এই স্বাধীনতা নিয়ে আলাদা কোনো আলোচনাই হওয়ার কথা নয়, কিন্তু দুর্ভাগ্য, জন্মের পর থেকে বাংলাদেশ সেই আলোচনা নিয়েই আছে। স্বাধীনতা অর্জন করেও মত প্রকাশের স্বাধীনতা সম্পূর্ণরূপে কখনো বাংলাদেশের মানুষ অর্জন করতে পারেনি। যুক্তরাষ্ট্রে কমেছে রপ্তানি, কি পরিণতির দিকে বাংলাদেশের পোশাক শিল্প? চলমান 2022-23 অর্থ বছরের প্রথম 8 মাসে বাংলাদেশের তৈরি পোশাকের প্রধান 2 গন্তব্য যুক্তরাষ্ট্র ও জার্মানিতে রপ্তানি কমেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিসংখ্যান অনুযায়ী 2 দেশে কমার হার যথাক্রমে 2.87% এবং 1.03%। মূলত নিট ওয়্যার পণ্যের রপ্তানি কমার কারণে এই ধারা দেখা যাচ্ছে। এ প্রসঙ্গে বিজিএমই এর পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, রপ্তানি কমার পেছনে যুক্তরাষ্ট্রে উচ্চ মূল্যস্ফীতি দায়ী।
এই ধারা অব্যাহত থাকলে সার্বিকভাবে রপ্তানি আয় কমে যেতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। একই সাথে তিনি বলেন, তবে প্রথাগত বাজারের বাইরে রপ্তানির পরিমাণ বেড়ে যাওয়ায় তা যুক্তরাষ্ট্রের রপ্তানি কমার নেতিবাচক প্রভাব কমিয়েছে। এটি একটি ভালো বিষয়। পরিসংখ্যানে দেখা যায় 2022-23 অর্থ বছরের এই সময়ে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাক রপ্তানি ছিল $1,572 কোটি। আগের অর্থ বছরের তুলনায় রপ্তানি বেড়েছে 14.29%। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।